নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন অদৃশ বর্ধনের কল্পবিজ্ঞান ভিত্তিক উপন্যাস সোনালী চোখ, আজ চতুর্থ এবং অন্তিম পর্ব। স্বপ্ন। সেই রাতেই প্রথম স্বপ্নে দেখলাম সেই মেয়েটাকে। চোখ যার সোনালি রঙের, চুল যার হাঁটু পর্যন্ত, কোঁচ বরণ রাজকন্যার মতন মেঘ বরণ চুল তার। ডক্টর পিছলুর কাছ থেকে ফিরলাম মুহ্যমানের মতো। লাবণ্য জানত আমি ডাক্তারের কাছে গেছি, তাই নতুন কিছু শোনার আশায় নীরবে চেয়েছিল আমার দিকে। কথা বলার মতো মনের অবস্থা ছিল না আমার। অশরীরী সত্তাদের নরমগজ বিজয়ের আপাত অলীক তত্ত্বটা শোনার পর থেকেই মাথার মধ্যে একটা বিচিত্র আবিলতা অনুভব করছিলাম। তাই ওকে শুধু বলেছিলাম, পরে বলবো। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম বটে, ঘুম এলো না। অনেক রাত পর্যন্ত উসখুস করে ঘাড়ে জল দিতে উঠে গেলাম কলতলায়। ঠান্ডা জল দিলাম ঘাড়ে। বেরিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে চেয়ে রইলাম আকাশের দিকে। কালো আকাশে অজস্র তারা। ব্রায়ারিয়াস ডেল্টার সেই ভয়াবহ মেরুপ্রভা নীলচে সাদা ভৌতিক আভা যেন স্বপ্নের মতো মনে হলো। কানের কাছে বারবার ধ্বনিত হতে লাগলো ডক্টর পিছলুর কথাগুলো। পৃথিবীকে এমন কোনো সত্তারা দখল করতে চাইছে যাদের একটা ইন্টেলিজেন্ট আধার চাই, অমূর্ত যুক্তিবোধের উপযুক্ত। মানুষের মগজই সেই আধার। নিশুতি রাতে নক্ষত্র খচিত আকাশ সুষমার পানে তাকিয়ে গোটা থিওরিটাই কপোলকল্পিত মনে হলো, অথচ মন থেকে ঝেড়ে ফেলতে পারলাম না। ফিরে এলাম শোবার ঘরে। একটু পরেই তন্দ্রার মতো এলো। দেখলাম ঝুরঝুর করে আকাশ থেকে তুষার পড়ছে, পা ডুবে যাচ্ছে নরম তুলোর মতো তুষারে। গাছপালা সব তুষারে ঢাকা, জনমানবের চিহ্ন নেই কোথাও। কানে ভেসে আসছে কুকুরের ক্ষুধার্ত বন্য ডাক। সে স্বপ্ন মিলিয়ে গেল। দেখলাম নতুন দৃশ্য। তুষার ঢাকা একটা বাড়ি, কটেজের মতো গড়ন, একতলা। টালির ছাউনিতে বরফ জমে ঝালরের মতো ঝুলছে কিনারা থেকে। কুকুরের ডাক এখনো কানে ভেসে আসছে। দামাল হাওয়া সাইরেনের মতো ডাক ছেড়ে ছেড়ে বয়ে চলেছে তুষার প্রান্তরের ওপর দিয়ে। এই স্বপ্নও মিলিয়ে গেল। দেখলাম শুধু একজোড়া চোখ, আশ্চর্য চোখ। আমার সমস্ত সত্তা যেন মিশে রয়েছে ওই চোখের মধ্যে। সে চোখ পার্থিব বলে মনে হয় না, অথচ তা পৃথিবীর মানুষেরই চোখ। কি অদ্ভুত রং চোখ জোড়ার! নীল নয়, সবুজ নয়, ধূসর নয়, কালো নয়, সোনালি। যেন টলটলে স্বর্ণ মদিরায় আবিল সেই আশ্চর্য সুন্দর চোখ চেয়ে আছে আমার দিকে, শুধু চেয়ে আছে। সোনালি মণিকায়ে যেন স্থির বিদ্যুৎ ভাসছে। সে বিদ্যুতে উগ্রতা নেই, জ্বালা নেই, শুধু চুম্বকের মতো বিরামবিহীনভাবে আকর্ষণ করে নেওয়ার শক্তি আছে। সোনালি চাহনি নিমেষহীন নয়নে চেয়ে নীরবে নিরন্তর আহ্বান জানাচ্ছে আমাকে, ওগো এসো, ওগো এসো, ওগো এসো। আমার প্রতিটি পরমাণুতে সেই অশ্রুত আহ্বান মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। মগজের কোষে কোষে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত হয়ে হাহাকারের মতো ভেসে যাচ্ছে দিক হতে দিগন্তে। আমার রক্তে জাগছে আকুল আমন্ত্রণ। আমাকে যেতে হবে। ওই চোখের মালিকের সন্ধানে
যেতে হবে, তাকে খুঁজে বার করতে হবে। বিশ্ববাসীর মুক্তির উপায় যে ওই স্বর্ণচক্ষুর অধিকারিণী অপার্থিব সত্তার কাছেই গুপ্ত রয়েছে। বন্ধ্যাত্ব সংকট থেকে পরিত্রাণের পথ রয়েছে ওই অলৌকিক চাহনির মধ্যেই। আস্তে আস্তে মায়াময় চক্ষু ঘিরে ভেসে উঠল সমস্ত মুখটা। তুষারের মতো সাদা একটা মুখ ধীরে ধীরে তুষার ঝটিকার মধ্যে দূরে সরে গিয়েছে। স্পষ্ট হয়ে উঠেছে সমস্ত দেহটা। এক মাথা কালো চুল, পরনে জিন্স আর শার্ট, হাতে বন্দুক, পেছনে কটেজ প্যাটার্নের তুষারাচ্ছাদিত সেই বাড়ি। ক্যামেরার মধ্যে দিয়ে খুব কাছ থেকে আগে দেখেছিলাম শুধু সোনালি চোখ। ক্রমে ক্রমে ক্যামেরা সরে এলো পেছনে, একটু একটু করে ধরা পড়ল পূর্ণ অবয়ব। তারপর তাও সরে গেল দূরে, আরো দূরে, তুষার প্রান্তর, দিগন্তব্যাপী বরফ। মেয়েটা ক্রমশ বিন্দুর মতো ছোট হয়ে হারিয়ে গেল তুহিন অঞ্চলে। ধর্মর করে উঠে বসলাম আমি। আকুল কণ্ঠে চেঁচিয়ে উঠলাম, লাবণ্য, লাবণ্য! অত চেঁচানোর দরকার ছিল না। লাবণ্য পাশেই শুয়েছিল। তাড়াতাড়ি উঠে বসে বলল, কি হয়েছে? বলেই বেড সুইচ টিপে আলো জ্বেলে দিল। ও কি, অমন করছো কেন? পরে লাবণ্যর কাছে শুনেছিলাম আমার দুই চোখ যেন ঠেলে বেরিয়ে এসেছিল কোটর থেকে, আর চোখের মণি ভীষণভাবে নড়ছিল ডাইনে বাঁয়ে ওপরে নিচে। এতদিন পরে শুধু একটা কথাই আমার মনে আছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চকিতের জন্য আমার কেমন যেন মনে হয়েছিল এ স্বপ্ন নিছক স্বপ্ন নয়, পরম সত্য। সত্যিই আমি রয়েছি এই ঘটনার মধ্যে। স্বর্ণচক্ষু ওই মেয়েটাই বিশ্ব সংকটের সমাধান জানে, এবং আমি ছাড়া কেউ পারবে না সমাধানের পথে এগোতে। আরও মনে হলো বিশেষ উদ্দেশ্যেই এই ভবিষ্য দৃশ্য আমাকে দেখানো হলো। সিনেমার মতো একটা ঘটনাই কেবল আমার মনের পর্দায় ভাসিয়ে নিয়ে যাওয়া হলো। এ ঘটনা ঘটবেই, এবং অবশ্যম্ভাবী সেই ভবিষ্য দর্শনের অধিকারী হয়েছি কেবল আমি, অব্যাখ্যাত কোনো সত্তার উদ্দেশ্য সাধনের জন্যে। তারাই দেখিয়ে গেল আমাকে কি ঘটতে চলেছে এই পৃথিবীতে। শিউরে উঠলাম। এত স্পষ্ট হয়েছিল সেই শিহরণ যে দুহাতে আমার কাঁধ ধরে বড় বড় চোখে আমার চোখের মধ্যে তাকিয়ে ফিসফিস করে বলেছিল, লাবণ্য, কি হয়েছে বলো, কি হয়েছে? সব বলেছিলাম। ডক্টর পিচলুর অবিশ্বাস্য থিওরি, স্বপ্নে দেখা তুষার প্রান্তর, সোনালি চোখের দুর্বার আহ্বান। শুনে গম্ভীর হয়ে গেল লাবণ্য। কাঁধ ছেড়ে দিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে বললে, বন্ধ্যাত্ব সংকটের মুক্তির পথ বাতলাবে ওই মেয়েটা? স্বপ্নে তাই মনে হলো। চোখ তার সোনালি, পৃথিবীর মেয়েদের মতো নয়। সেই রকমই মনে হলো একমাত্র তুমি এগোতে পারবে সমাধানের পথে। হ্যাঁ। বেড সুইচ টিপে আলো নিভিয়ে দিল লাবণ্য। অন্ধকার শুধু ঘরে নয়, নামলো আমাদের দুজনেরই মনে। সেই থেকে শুরু হলো দুস্তর ব্যবধান দুজনের মধ্যে। একদিনে নয়, অনেক দিন ধরে তিল তিল করে গড়ে উঠল একটা অদৃশ্য প্রাচীর আমার আর লাবণ্যের মধ্যে। মূলে জাগ্রত রইল কেবল একজোড়া চোখ, সোনালি, অপার্থিব। 1983 সালের ফেব্রুয়ারি থেকে
নতুন করে শুরু হলো বন্ধ্যাত্ব সংকট নিয়ে বিশ্বব্যাপী আলোচনা। গবেষণা চলেছিল সব দেশেই। রাষ্ট্রসংঘের উদ্যোগে ওয়ার্ল্ড ফার্টিলিটি কাউন্সিল সম্মেলন আহ্বান করল জেনেভায়। 10 দিন চলেছিল সম্মেলন। শেষ হলো একটিমাত্র ঘোষণা দিয়ে। সেই প্রথম বিশ্ববাসীকে রাষ্ট্রসংঘের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হলো পরিস্থিতির গুরুত্ব। ঘোষণাটা সংক্ষেপে এই: দেশে দেশে দীর্ঘ গবেষণার পর দেখা যাচ্ছে সুপারনোভা ঝড়ের বিকিরণ প্রলয়ের পর থেকেই পৃথিবীর বেশ কিছু লোকের মস্তিষ্ক বিদ্যুতে একটা পরিবর্তন এসেছে। একটা ভুতুড়ে রিদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আলফা রিদমের সঙ্গে। বৈজ্ঞানিকরা এর নামকরণ করেছেন জোটা রিদম। লক্ষ্য করা গিয়েছে বিশেষ এই ব্যক্তিরা যখন ঘুমোয় জোটা রিদম তখন প্রবল হয়ে ওঠে। চোখের তারা নড়তে থাকে, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। অস্বাভাবিক এই মানুষগুলিকে এখন থেকে জোটা মিউট্যান্ট নামে অভিহিত করা হবে, কেননা অজ্ঞাত কোনো কসমিক রশ্মির প্রভাবে এদের স্বকীয় প্রকৃতি পাল্টে গিয়েছে, মিউট্যান্ট হয়ে গিয়েছে। ছেলেদের চাইতে মেয়ে জোটা মিউট্যান্ট সংখ্যায় বেশি। 10 জন মেয়ে পিছু একজন ছেলে। মেয়েদের বয়স 16 থেকে 17, ছেলেদের বয়স 25 থেকে 30। খোদ রাষ্ট্রসংঘের তরফ থেকে জোটা মিউট্যান্টদের অস্তিত্ব স্বীকার করে নেওয়ায় সাড়া পড়ে গেল দেশে দেশে। তাহলে কি ধরে নিতে হবে ব্রায়ারিয়াস ডেল্টা মাত্র 9 দিনে একটা নতুন প্রজাতি সৃষ্টি করে দিয়ে গেল মানুষের মধ্যে? ভুতুরে ভোল্টেজ রয়েছে তাদের ব্রেনের মধ্যে। তারা তাহলে কারা? ভুতুরে শব্দটা কেন ব্যবহার করা হয়েছে রাষ্ট্রসংঘের কর্তারা তা ব্যাখ্যা করবেন কি? জোটা মিউট্যান্টরা কি সমাজের কল্যাণ করবে না সর্বনাশ করবে? তারা মিশে রয়েছে সমাজের আর 5 জনের সঙ্গে। কিভাবে চেনা যাবে তাদের? প্যানিক আরম্ভ হয়ে গিয়েছে দেখে রাষ্ট্রসংঘ এ সম্পর্কে আর উচ্চবাচ্য করল না, কিন্তু কাজ চলতে লাগলো তলায় তলায়। সে কাহিনী বলবো যথাসময়ে। উপর্যুপরি কয়েকটা ভয়ঙ্কর তুষার ঝড়ে ইউরোপের চক্ষু স্থির হয়ে গেল। 1983 সালের ডিসেম্বর মাসের অতি ভয়াবহ শৈত্যপ্রবাহের রেশ পৌঁছল পৃথিবীর সব অঞ্চলেই। কনকনে ঠান্ডা পড়ল গ্রীষ্মপ্রধান দেশেও, এবং স্রেফ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মারা গেল যে কত বৃদ্ধ আর বৃদ্ধা তার ইয়ত্তা নেই। হিমালয়ের পাদদেশে তুষারপাত নতুন কিছু নয়, কিন্তু দার্জিলিং, সিমলা, শ্রীনগর ছাড়িয়েও তুষার ঝড় যখন অগ্রসর হলো সমতল ভূমির দিকে, তখন মুখ শুকিয়ে গেল অনেকেরই। তুষার ঝড়ের রুদ্র প্রতাপ চরমে উঠল মেরু অঞ্চলের আশেপাশের দেশগুলোতে। মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত বিরামবিহীনভাবে চলল তুষারপাত। অবিরাম বরফ পড়ায় ঢেকে গেল জনপদের পর জনপদ। বরফ পড়াটা সেসব দেশে বিচিত্র কিছু নয়, তাই হুল্লোড় চলল সমানে। ফুর্তির অন্ত রইল না বাচ্চাদের। তুষার স্তূপে গিয়ে নাচানাচি করার ব্যবস্থাপত্র দিলেন ডাক্তাররা। বরফ পড়ছে তো হয়েছেটা কি? বড়দিনে বরফ পড়বে না তো কবে বরফ পড়বে? একটু বেশি অবশ্য পড়ছে, অনেক দিন ধরে পড়ছে, তা পড়ুক। মেরু প্রদেশের নিম্নচাপের দরুন তুষার ঝড় ঠেলে আসছে বাইরে, আসুক। ডেভিস স্ট্রিট থেকে গ্রিনল্যান্ড আইস ক্যাপ পর্যন্ত লণ্ডভণ্ড কাণ্ড চলতে লাগলো তুষার ঝড়ের দাপাদাপিতে। কিন্তু বুক কাঁপল না কারুরই। কাঁপল তখনই যখন দেখা গেল বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি পৌঁছচ্ছে না, ইলেকট্রিক ট্রেন চলছে না, ঘর গরম করার যন্ত্রপাতিও স্তব্ধ হয়ে যাচ্ছে। তেল কোথায়? পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়েই তো আধুনিক সভ্যতা। কয়লার ব্যবহার তো মানুষ প্রায় ভুলেই গেছে। জীবন ধারণের সব ব্যবস্থাই যখন একে একে বিপর্যস্ত হতে শুরু করল,
টনক নড়ল অনেকেরই। সেই সঙ্গে শোনা গেল রোমহর্ষক অনেক গল্প। ঠান্ডায় জমে মারা যাচ্ছে মানুষ, বাড়িতে বসেই মরছে নিদারুণ শৈত্যপ্রবাহে। স্কুল বাস বরফের রাস্তায় হড়কে গিয়ে উল্টে গিয়েছে, মরেছে অনেক শিশু। মৃত্যু জিনিসটা এই দেশে কিছু নয়, ওদেশে বিরাট ব্যাপার। জীবনকে আমরা মরণে যাওয়ার পথ বলে ধরে নিই, ওদেশে জীবনটাই সব, মরণ মানে সব শেষ। তাই মৃত্যু যখন ঘরে ঘরে দেখা দিল নিঃশব্দ পদসঞ্চারে, আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা দেশে। জুন মাস নাগাদ হঠাৎ একটা চিঠি পেলাম মিতার কাছ থেকে। বলতে ভুলে গেছি, মিতারা বারুইপুর ছেড়ে চলে গিয়েছিল দীঘা থেকে ফেরার পর। চিঠিখানা হাতে পেয়ে তাই অবাক হলাম। মিতা লিখেছে, মাস্টারমশাই, জোটা মিউটেশন সম্বন্ধে খবরাখবর পেয়েছেন নিশ্চয়ই। আমাকে জোটা মিউট্যান্ট বলে মনে হয় কি? আপনি আমি একই স্বপ্ন দেখেছিলাম, মনে আছে? এখনও দেখি, একটা মেয়েকে প্রায় স্বপ্ন দেখি, চোখ সোনালি রঙের, আর স্বপ্ন দেখি আপনাকে। আপনি আর স্বপ্ন দেখেন? আমার মনে হয় আপনিও জোটা মিউট্যান্ট। চিঠিটা লেখা হয়েছে কোত্থেকে সে ঠিকানা নেই। লাবণ্যর কাছে চিঠির কথা বলবো কি বলবো না ভাবছি, এমন সময় ও নিজেই ঘরে ঢুকল। চিঠি হাতে বসে আছি দেখে বলল, কার চিঠি গো? মিতার। এগিয়ে দিলাম চিঠিখানা। পড়ল লাবণ্য। স্পষ্ট দেখলাম মুখ থেকে রক্ত নেমে গেল। চিঠি নামিয়ে রেখে আমার চোখে চোখ রেখে বললে, এ সন্দেহ আমার আগেই হয়েছিল। কিসের সন্দেহ লাবণ্য? তুমিও জোটা মিউট্যান্ট? হলেই বা, ক্ষতি কি? ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নিল লাবণ্য। তারপর দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। আমি বিব্রত হয়ে গেলাম ওর পিছু পিছু। ওকে পেলাম রান্নাঘরে, জানলার কাঠের ফ্রেমে কপাল রেখে কাঁদছে। আমি কি বলবো ভেবে পেলাম না। কেন কাঁদছে তাও জিজ্ঞেস করতে পারলাম না। নিঃশব্দে বেরিয়ে এলাম ঘর থেকে। সেই দিন গেলাম ডক্টর পিছলুর কাছে। আমি যে জোটা মিউট্যান্ট এ সন্দেহ অনেক দিন ধরে আমারও হয়েছিল, কিন্তু মুখ ফুটে বলিনি কাউকে। হলেই বা, এত ভয় পাওয়ার কি আছে তাও বুঝিনি। সাদা ফুলের গায়ে কখনো কখনো দু একটা এমন বীজ জন্মায় যার গাছে লাল ফুল ফোটে। কসমিক রশ্মির প্রভাবে আমিও পাল্টে গিয়েছি, দানব তো হইনি। ডক্টর পিছলুর কাছে তাই গেলাম মন হালকা করতে। উনি ঘাড় কাত করে সব শুনে বললেন, লাবণ্য ভয় পেয়েছে হয়তো আরেকটা কারণে। না না ডাক্তারবাবু, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। লাবণ্য আমাকে ঘেন্না করতে আরম্ভ করেছে। মিউট্যান্ট মানে যেন মনস্টার, রাক্ষস। ছেলে মানুষের মতো কথা বলো না, মৃদু তিরস্কারের সুরে বললেন ডক্টর পিছলু। লাবণ্য আমার কাছে এসেছিল। খবরটা নতুন। অবাক হয়ে বললাম, আগে বলেননি তো? বারণ করেছিল তাই বলিনি। বুদ্ধিমতী মেয়ে তো, তুমি যে জোটা মিউট্যান্ট তাও আগেই আঁচ করেছিল। ইউনেস্কো জোটা মিউট্যান্টদের এক জায়গায় জড়ো করছে শুনেই ও ভয় পেয়েছে। ইউনেস্কো জোটা মিউট্যান্টদের এক জায়গায় জড়ো করছে? কে বলল আপনাকে? আমি ডাক্তার বলেই জেনেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে পৃথিবীর সব ডাক্তারদের গোপন সার্কুলারে অনুরোধ করা হয়েছে
জোটা মিউট্যান্টদের নাম ঠিকানা যেন তাদের কাছে পাঠানো হয়। গোপন সার্কুলার কেন? প্যানিক বন্ধ করার জন্যে। জোটা মিউট্যান্টদের নাম ঠিকানা খোলাখুলিভাবে চাইলে সবাই লুকিয়ে পড়বে, তাই। কিন্তু কি হবে নাম ঠিকানা নিয়ে? গবেষণা জোটা মিউট্যান্টদের নিয়ে। হ্যাঁ, গবেষণা আরম্ভ হয়ে গেছে। জোটা মিউট্যান্টদের দরকার সেই গবেষণায়। মানে বুঝলাম না, জোটা মিউট্যান্টরা কি ইঁদুর না গিনিপিগ যে তাদের গবেষণায় দরকার? কথাটা আলপটকা বেরিয়ে গেছিল মুখ দিয়ে, ভেবেচিন্তে বলিনি, কিন্তু চমকে উঠলাম নিজের কথা নিজে শুনে। জোটা মিউট্যান্টরা কি ইঁদুর না গিনিপিগ যে তাদের গবেষণায় দরকার? মুখে কথা আটকে গেল আমার। চোখ মুখের অবস্থা দেখে ডাক্তার বুঝলেন আমি কি ভাবছি। আস্তে আস্তে শুধু মাথা নেড়ে সায় দিলেন, বললেন, হ্যাঁ, তোমরা তাই। পুরো আধ মিনিট কি তারও বেশি আর কথা বলতে পারলাম না। আশ্চর্য এই মন ইন্দ্রিয়টি। প্রয়োজন বোধে চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে তার মধ্যে পুরো একটা জীবনের কাহিনী স্মরণ করতে পারে। ওইটুকু সময়ের জন্যে আমার মনের মধ্যে দিয়েও দ্রুত ভেসে গেল অনেকগুলো দৃশ্য। ব্রায়ারিয়াস ডেল্টা, টর্নেডো, বিশ্ববন্ধ্যাত্ব, রাষ্ট্রসংঘের সম্মেলন, তাদের রহস্যময় নীরবতা, তুষার ঝটিকা, লাবণ্যর কান্না। ফিসফিস করে বললাম, ডাক্তারবাবু, কি করছে ওরা জোটা মিউট্যান্টদের নিয়ে? ভয় পাবে যদি বলি? বলুন। ভয় পাবো না। ওরা একটা থিওরি খাড়া করেছে। পৃথিবীতে এত লোক থাকতে শুধুমাত্র কিছু মানুষের ব্রেনের ভোল্টেজ এরকম ভুতুড়ে হয়েছে কি বিশেষ কোনো উদ্দেশ্যে? বন্ধ্যাত্ব নিবারণ কি এদের দ্বারা সম্ভব? অস্ত্রোপচার পর্যন্ত করা হচ্ছে। রেজাল্ট? চোখ ফিরিয়ে নিয়ে ডাক্তার পিছলু বললেন, ম্যাডনেস। পাগল হয়ে যাচ্ছে বলছেন কি? লাবণ্যকে ডেকে সেই কথাই বলেছিলাম আমি থাকতে তার স্বামীকে নিয়ে কেউ কাটা ছেঁড়া করতে পারবে না। আমি কাউকে বলবো না। কিন্তু আজ লাবণ্য ভয় পেয়েছে কথাটা গোপন নেই দেখে। মিতার কাছ থেকে যদি খবর বেরিয়ে যায় তুমি রেহাই পাবে না। মিতা? আমার এত বড় ক্ষতি করবে মিতা? ভুল করছো। সে তো জানে না জোটা মিউট্যান্টদের নিয়ে কাটা ছেঁড়া করা হচ্ছে পৃথিবীর বাদবাকি মানুষের বংশ রক্ষার জন্যে। কোথায় আছে সে? ঠিকানা তো লেখেনি। সোজা হয়ে বসলেন ডক্টর পিছলু। ঠিকানা লেখেনি? দেখি খামটা। এগিয়ে দিলাম খামখানা। ডাকঘরের ছাপটা দেখলেন ডক্টর পিছলু। লাহোর পোস্ট অফিসের ছাপ। কিন্তু সে এখন কার কাছে? বলে শটান চাইলেন আমার পানে। তুমি পালাও। আমি পালাবো? গলা নামিয়ে এনে ভাঙা গলায় বললেন ডক্টর পিছলু, আমি বলছি তুমি পালাও। লাহোরে ওদের একটা সেন্টার আছে, আমি খবর পেয়েছি। কোথায় পালাবো, কিভাবে পালাবো, কিচ্ছু আর বললেন না ডক্টর পিছলু। মুছমানের মতো চলে এলাম চেম্বার থেকে। বাড়ি ঢুকে দেখলাম বাইরের ঘরে বসে একজন সামরিক পুরুষ। জমকালো চেহারা, যেন একটা কাঠ খোদাই করা মজবুত শরীর,
মুখখানা যেন পাথর খুঁদে তৈরি, চোখ দুটো স্থির। আমি ঢুকতেই উঠে দাঁড়িয়ে বললেন, আপনি পরাগ মণ্ডল? আগে আপনাকে একবার কলকাতা আসতে হবে। আমি আসছি হু থেকে। এই দেখুন আইডেন্টিটি। আমার নাম ক্যাপ্টেন পান্ডে। কিন্তু কেন? জাস্ট ফর স্ক্রিনিং। আপনি জোটা মিউট্যান্ট কিনা আমরা চেক করে দেখব। গলার কাছে পুঁটলির মতো কি ঠেলে উঠল। কথা বলতে পারলাম না। কথা বলল লাবণ্য। নিশ্চয়ই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। শক্ত গলায় বললে, আমি যাব। স্বচ্ছন্দে বললেন সামরিক পুরুষ। কিন্তু সেন্টারের ভেতরে ঢুকতে পারবেন না। ঠিক আছে বলে ভেতরে গেল লাবণ্য। কাপড় পাল্টে বেরিয়ে এলো 10 মিনিটের মধ্যে, হাতে শুধু ভ্যানিটি ব্যাগ। বললে, চলো। রাস্তায় দাঁড়িয়েছিল মিলিটারি জিপ। উঠে বসলাম তিনজনে। ড্রাইভারের পাশে ক্যাপ্টেন পান্ডে, পেছনে পাশাপাশি আমি আর লাবণ্য। বারুইপুর ছাড়িয়ে ফাঁকা রাস্তায় এসে পড়তেই আগে কথা বলল লাবণ্য। ক্যাপ্টেন পান্ডে, টেস্ট করতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। সব তৈরি, গেলেই শুরু হবে স্ক্রিনিং। জোটা রিদম আছে কিনা দেখবেন? এক্স্যাক্টলি। তারপর কি করবেন? ইউনেস্কো থেকে ইনভিটেশন আসবে যদি টেস্ট পজিটিভ হয়। ফর হোয়াট? ওয়ার্ল্ড স্টেরিলিটি নিয়ে রিসার্চ চলছে। মিস্টার মন্ডল যদি জোটা মিউট্যান্ট হন তাহলে ওকে সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হবে। রিসার্চ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। মিস্টার মন্ডল জোটা মিউট্যান্ট নন। হাউ ডু ইউ নো? উনি স্বপ্ন দেখেন না, মরার মতো ঘুমন, চোখের তারা নড়ে না। অম্লান বদনে মিথ্যে বলে গেল লাবণ্য। দেখা যাক। দেখুন না, এরকম কতজনকে দেখেছেন? সারা পৃথিবীতে বলছেন? হ্যাঁ। খুব কম মিসেস মন্ডল। জোটা মিউট্যান্টদের যে হিসেব হু পেয়েছে তাতে দেখা যাচ্ছে 1 কোটি লোকের মধ্যে খুব জোর 10 জন জোটা মিউট্যান্ট। 300 কোটিতে মাত্র 1000 মিস্টার মন্ডলকে পেলে তাই হু বর্তে যাবে। মিস্টার মন্ডল জোটা মিউট্যান্ট নন। শান্ত কণ্ঠে ফের বলল লাবণ্য। ঘাড় ফিরিয়ে দেখলাম ওর মুখ। ভাবলেশহীন অনুভব করলাম বাঁ হাতটা রয়েছে আমার উরুর ওপর। তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে আলতো করে চিমটি কাটল চামড়ায়। ইশারা করছে লাবণ্য। কিন্তু কিসের ইশারা? চোখ দুটো তো নির্বিকার। কি মতলব এসেছে ও আমার সঙ্গে? সহসা একটা আশার আলো দেখলাম, মনে ভরসা পেলাম। কোত্থেকে যেন আশ্চর্য শক্তি সঞ্চারিত হলো ঘাবড়ে যাওয়া মনটায়। লাবণ্যর ব্যক্তিত্ব, লাবণ্যর যুক্তি বুদ্ধি, লাবণ্যর দূরদর্শিতা যে আমার চাইতে বেশি, এই উপাখ্যানের প্রারম্ভেই তা কবুল করেছি। সেই লাবণ্যই রয়েছে আমার সঙ্গে। আমার শঙ্কিত চিত্তে যে পরিত্রাণের কল্পনা এখনো উঁকি দেয়নি, ও নিশ্চয় তা আগেই ভেবেছে। আমি আর ভয় পাই না, কাউকে ভয় পাই না। আমি যে জোটা মিউট্যান্ট, সেই মুহূর্তে ফের তার প্রমাণ পেলাম। গাড়ি ছুটছে নক্ষত্র বেগে। ঠান্ডা হাওয়ার ঝাপটায় মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আচম্বিতে দুপাশের পথদৃশ্য মুছে গেল চোখের সামনে থেকে। নিমেষের মধ্যে পট পরিবর্তন ঘটল এমনই আকস্মিকভাবে যেন বা দেখলাম মায়া মরীচিকার মতো। তাই সত্যি, বাস্তব আর সব অবাস্তব। দেখলাম সেই দৃশ্য। তুষার ঝরছে অনিবার, দিক দিগন্ত ঢেকে গেছে বরফের চাদরে। দুটো সোনালি চোখ নিষ্পলক চাহনি মেলে তাকিয়ে আছে আমার দিকে। শুধু দুটো চোখ, বিশাল তুষার প্রান্তরের মাঝে ভাসমান শুধু দুটি চোখ। আমি যেন একটা বুদবুদের মধ্যে বন্দী।
সেই চোখ দুর্নিবার আকর্ষণে আহ্বান করছে আমাকে। শুধু চোখের মধ্যে যে এমন শক্তি, এমন প্রচণ্ড টান, এমন আতীব্র আকুতি থাকে, তা আমি কি করে বোঝাই? কাকে বোঝাই? আমি যে জোটা মিউট্যান্ট, শুধু জোটা মিউট্যান্টই বুঝবে এই নীরব চাহনির শক্তি, চোখে চোখে নির্বাক কথা বলার প্রয়াস। তারা কথা বলে না, শুধু চোখ দিয়ে জানায়। আচম্বিতে আবার একটা নতুন উপসর্গ দেখা দিল অলৌকিক স্বপ্ন দৃশ্যের মধ্যে। দিগন্তব্যাপী সাদা তুষার চাদরের ওপর দিয়ে ভেসে এলো যেন হাওয়ার মতো একটা স্বর, অথবা আমার চেতনার মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে, আমার প্রতিটি রক্ত কণিকার মধ্যে ঝঙ্কৃত হলো অদ্ভুত সুরেলা সেই স্বর। সেই স্বরের অনুরূপ কোনো স্বর ধরণীর ধুলোয় কখনো শোনা যায়নি, কারণ তা পার্থিব নয়। কোনো কথা বলার ইন্দ্রিয়ে তা উচ্চারিত নয়। সে স্বর জাগ্রত হলো যেন বোমমার্গ থেকে অশ্রুত অনাহত নাদধ্বনির মতন, একটা অনির্বচনীয় আনন্দে ভরিয়ে তুলল আমার সমস্ত সত্তা। সমগ্র সত্তা দিয়ে অনুভব করলাম সুরময়, ঝঙ্কারময়, সঙ্গীতময় সেই স্বর আমাকে বলছে, ভয় কি? আমরা আছি, আমরা আছি, আমরা আছি। দূর হতে দূরে ভেসে গেল সেই গানের মতন ভরসাধ্বনি, অথবা গভীর হতে গভীরে প্রবেশ করল আমার সত্তায়। চকিতে মিলিয়ে গেল তুহিন চাদরে ছাওয়া প্রান্তর। আবার দেখলাম পৃথিবীর চিরপরিচিত রূপ। কতক্ষণ ছিলাম এইভাবে? চোখ নামিয়ে দেখলাম লাবণ্যর আঙুল তখনও চিমটি কাটার ভঙ্গিমায় ধরে আছে উরুর চামড়া। এক নিমেষের ব্যাপার তাহলে। এক পলকের জন্য ডক্টর পিচলুর কল্পিত রহস্যময় সত্তারাই কি জানান দিয়ে গেল তাদের অস্তিত্বের? আমি যে অসহায় নই, আমি যে অদৃশ্য প্রহরায় সুরক্ষিত, চক্ষের নিমেষে স্বপ্ন দৃশ্য আর অভয়দানের মধ্যে দিয়ে কি অবহিত করে গেল। কলকাতা এসে গেছে। যাদবপুর পেরিয়ে গড়িহাটার দিকে এগোচ্ছে জিপ। লাবণ্যর হাত আমার কোলের ওপর। এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লাবণ্যর যে হাতটা আমার কোলের ওপর রাখা ছিল, হঠাৎ তা সচল হল। অভয়দানের ভঙ্গিমায় হাত বুলোচ্ছে উরুতে, আর একটা হাত ভ্যানিটি ব্যাগটা নিঃশব্দে খুলে ভেতর থেকে বার করে আনছে একটা ইঞ্জেকশন দেওয়ার হাইপোডার্মিক সিরিঞ্জ। ভেতরে গাঢ় বেগুনি রঙের 1 মিলিলিটার পরিমাণ তরল পদার্থ। আমি দেখলাম সবই, কিন্তু একটি কথাও বললাম না। এই জন্যেই কি আলতো করে চিমটি কেটেছিল লাবণ্য? ও কিন্তু সমানে তাকিয়ে আছে বাইরে, নিঃশব্দে। অতি সন্তর্পণে দুহাত তৎপর রয়েছে ক্যাপ্টেনের অন্তরালে। আস্তে আস্তে ছুঁচটা আমার উরুতে ফুটিয়ে দিয়ে ওষুধটা ঢুকিয়ে দিল লাবণ্য। সিরিঞ্জ বার করে নিয়ে ঢুকিয়ে রাখল ব্যাগে। জিপ এসে দাঁড়ালো কনভেন্ট লেনের এক পরিত্যক্ত বাড়ির সামনে। এককালে সাহেব বাড়ি ছিল নিশ্চয়, এখন গেটে পর্যন্ত জঙ্গল গজিয়েছে। গাড়ি বারান্দায় জিপ দাঁড়ানোর পর অবশ্য ভুল ভাঙল। ভারী সুন্দর একটি মেয়ে লাইলাক রঙের শাড়ি পরে দাঁড়ানো সিঁড়ির ওপর। দাঁত খিঁচিয়ে হাসলেন ক্যাপ্টেন পান্ডে। গুড নাইট বিউটিফুল, রেডি তো? ইয়েস ক্যাপ্টেন, নিয়ে আসুন ওকে। একটা গলিপথের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলাম বিস্তর ইলেকট্রনিক যন্ত্রপাতি। বুঝতেই পারলাম না যন্ত্রগুলো কিসের জন্যে। এলাম একটা বড় ঘরে। মাঝখানে একটা দাঁতের ডাক্তারের চেয়ারের মতো চেয়ার, তবে আরও বিদঘুটে দেখতে। সুন্দরী মেয়েটি বললে, বসুন মিস্টার মণ্ডল, এক্ষুনি হয়ে যাবে। বাড়ির ভেতরে ঢুকতে পায়নি লাবণ্য, কিন্তু যা করবার করে দিয়েছে জিপের মধ্যেই। কি করেছে জানি না, কিন্তু মন আমার ভয় শূন্য। আরাম করে বসলাম চেয়ারে, তাকালাম আশেপাশে। ঘরটা যেন
টেলিভিশন স্টুডিওকে টেক্কা দিতে চাইছে। গোটা আষ্টেক ক্যাথেড্রে স্ক্রিন দেখলাম, ডজনখানেক রেকর্ডিং অ্যাপারেটাস, মাথার ওপর ঝুলছে একটি টেলিস্কোপের মতো বস্তু, তাক করে রয়েছে আমার দিকে। আসলে নিশ্চয়ই ক্যামেরা। অবাক হয়ে গেলাম নিজের ভয় শূন্যতায়। নতুন ধরনের অভিজ্ঞতা বই তো নয়, যত পারে টেস্ট করুক, রেজাল্ট হবে 0। এই প্রতিটি মনের মধ্যে এসেছে জিপের মধ্যে শোনা সেই অভয় বাণীর জন্যে আর লাবণ্যের ইঞ্জেকশনের কারচুপির জন্যে। ল্যাব কোট পরে দুজন পুরুষ ঢুকলো ঘরে। একজন আমার আপাদমস্তক দেখে নিয়ে গুটোতে বলল আস্তিন, আর একজন পটাপট সুইচ টিপে চালু করে দিল রেকর্ডিং অ্যাপারেটাসগুলো। মাকড়সার জালের মতো অতীব সূক্ষ্ম রেখাচিত্র আঁকা শুরু হয়ে গেল সারি সারি কাগজের ওপর। সুন্দরী মেয়েটি, নিশ্চয়ই নার্স, আমার মাথাটা ধরে আস্তে আস্তে হেলিয়ে দিল চেয়ারের পেছনে মাথা রাখার গদিতে। আমি মৃদু হেসে বললাম, খামোখা সময় নষ্ট করছেন সিস্টার, আমি জোটা মিউট্যান্ট নই। নার্স মেয়েটিও ঝকঝকে দাঁতে পাল্টা হাসি দেখিয়ে বললে, কি করে বুঝলেন আপনি নন? আমি জোটা নই, এইটুকুই শুধু জানি। বেশ তো, বলে মেয়েটা চেয়ারের পেছনে গিয়ে কলকবজা নাড়তেই আমি চেয়ার শুদ্ধ আস্তে আস্তে হেলে পড়লাম পেছনে। দেখলাম ক্যামেরা, টেলিস্কোপ বন্দুকের নলের মতো সোজাসুজি তাক করে রয়েছে আমার দিকে। দুই ব্যক্তির একজন ঝুঁকে পড়ে টেপ দিয়ে অনেকগুলি তার আটকে দিতে লাগলো আমার কপালে, রগে, কানের পেছনে, মাথায়। হাতে একটা মিষ্টি গন্ধ। ইথারের গন্ধ হওয়া বিচিত্র নয়। সবকটা তার লাগানো হয়ে গেলে ক্যামেরা টেলিস্কোপ টেনে নামিয়ে আনলো আমার চোখের থেকে 1 ফুট দূরে। নার্স আমার কবজি ধরে নাড়ির গতি দেখছে। দৃষ্টিসীমার মধ্যেই ঘড়িতে দেখলাম 4.5 মিনিট গেল এইভাবেই। তারপরেই ক্লিক করে একটা জোরালো শব্দ হলো চোখের আড়ালে। তৎক্ষণাৎ সবজে সাদা প্রখর আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমার। চোখ বন্ধ করলাম সঙ্গে সঙ্গে এবং কেন জানি মনে হলো আমি আর চেয়ারে বসে নেই, শূন্যে ভাসছি। আরও প্রাঞ্জল করে বলি, আমার স্থূল আমিটা যেন চেয়ারে বসে, কিন্তু আসল আমিটা চেয়ার ছেড়ে 6 ইঞ্চি শূন্যে উঠে পড়েছে। অনুভূতিটা অত্যন্ত অস্বস্তিকর। গায়ের মধ্যে কীরকম যে করতে থাকে বলবার নয়। কবজি ছেড়ে দিয়ে নার্স বললে, মিস্টার মণ্ডল, এবার নিজেকে ছেড়ে দিন, ভাবুন ঘুম আসছে। ফাইন, বিউটিফুল, অল রাইট, কাউন্ট শুরু হচ্ছে। 5, 4, 3, 2, 1, 0। আমি যেন একটা মধুমক্ষিকার মতো উড়ে গেলাম মাথার ওপর ভাসমান গোলাপি মেঘপুঞ্জের মধ্যে দিয়ে। চোখ বন্ধ রইল, অনুভূতিটাও রিমঝিম তরঙ্গতুল্য অনুপরমাণুতে। মিনিট 10 কেটেছিল এইভাবে। 10 দিন কাটলেও কোনো আপত্তি ছিল না। খট করে সুইচ টেপার আওয়াজ হতেই চোখ মেললাম। ক্যাপ্টেন পান্ডে আমার ওপর ঝুঁকে পড়ে বললেন, কেমন বুঝছেন? একজন এগিয়ে এসে টেপে টান দিয়ে তারগুলো খুলতে লাগলো মাথা থেকে। বললাম, আপনি কিরকম বুঝছেন? জিতল কে? জিতলো কে মানে? এটা কি হার জিতের খেলা হচ্ছে? সিধে হয়ে বসে চোখ রগড়ে বললাম, আগে বলুন আমি জোটা কিনা। না, আপনি আমার মতোই সাধারণ মানুষ। থ্যাংক ইউ। নার্সটা একটা প্লাস্টিক কার্ড ধরিয়ে দিল হাতে। সবুজ কালিতে আমার নাম ওপরে লেখা, আরও অনেক হরফ আর সংখ্যার জবরজং ব্যাপার। জিজ্ঞাসু চোখে তাকাতেই বুঝিয়ে দিলে নার্স, আপনার ছাড়পত্র মিস্টার মণ্ডল, হারাবেন না।
মানে কি এসবের? মানে আপনি জোটা নন, আপনার ব্লাড গ্রুপ হলো ও। কার্ডটা পকেটে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। ক্যাপ্টেন পান্ডে জিপ অফার করলেন বারুইপুর ফিরে যাওয়ার জন্যে। আমি আর লাবণ্য তা সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। শিয়ালদায় এসে চাপলাম ইলেকট্রিক ট্রেনে। কামরায় যে কজন ছিল বালিগঞ্জ আর সোনারপুরের মধ্যে নেমে গেল। ফাঁকা কম্পার্টমেন্টে আমার দিকে চেয়ে মৃদু হেসে লাবণ্য বললে, কি বুঝলে? আমি না হেসে বললাম, কি ছিল ইঞ্জেকশনের মধ্যে? জোটা রিদম চেপে দেওয়ার ওষুধ। চেপে এমন পয়েন্টে রাখা যাতে ইলেকট্রো এনসেফালোগ্রামে ধরা না পড়ে। তাই তুমি জোটা হয়েও জোটা না হওয়ার দলে পড়লে। বাদবাকি জীবনটা হেসে খেলে কাটিয়ে দেবে, কেশাগ্র ছুঁতেও কেউ আসবে না। কোত্থেকে পেলে ওষুধ? ডক্টর পিচলুর কাছ থেকে। ডক্টর পিচলু? কবে, কখন? আমাকে তো কিছু বললেন না। অনেক দিন। তোমাকে বলেননি, তোমার ধাত জানেন বলে। বিপদে পড়লে ঘাবড়ে যাও, তাই ভার দিয়েছিলেন আমাকে। কোত্থেকে জেনেছিলেন ওষুধের নাম তা জানি না। আমাকে বুঝিয়ে দিয়েছিলেন টেস্ট আরম্ভ হওয়ার আধ ঘন্টা আগে গায়ে ফুঁড়ে দিতে। হু হু করে ছাড়িয়ে গেল সুভাষগ্রাম। আমার মনের মধ্যে ভিড় করে এলো মিতার চিঠিখানা। ও লাহোর থেকে চিঠি লিখেছে বটে, কিন্তু ঠিকানা দেয়নি কেন? তবে কি লুকিয়ে আছে? আমাকে হুঁশিয়ার করে দেওয়ার জন্যই লিখেছিল চিঠিখানা। ডক্টর পিচলু তো আঁচ করেই কি বিষম উত্তেজিত হয়ে গা ঢাকা দিতে বলেছিলেন আমাকে। 1985 সালের বৈশাখ মাসের মধ্যেই অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটল। জোটা প্রজেক্টের খপ্পর থেকে আমাকে অভাবনীয়ভাবে বাঁচাবার ঠিক 6 মাস পরে ধূমকেতুর মতো মিতা হাজির হলো বারুইপুরে। অনেকদিন ওকে দেখিনি বলেই অবাক হয়ে গেলাম ওর চোখ মুখের পরিবর্তন দেখে। সেই ষোড়শী কিশোরীটি এখন পূর্ণ যুবতী, কি তার চাইতেও বেশি। সংসারের তাপে তাতে পুড়ে ঝামা হয়ে গিয়েছে যেন মুখটা। হাত রুক্ষ, চেহারা অনেক শক্ত মজবুত। আমি আর লাবণ্য তখন বাইরের ঘরে বসে। হঠাৎ লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকল মিতা। বুট শার্ট আর প্যান্ট পরা মেয়েটাকে দেখে হঠাৎ চিনতে পারিনি। চিনলাম ওর চাহনি দেখে, যে চাহনি শুধু জোটা মিউট্যান্টরাই চাইতে পারে। মিতা? চেয়ার টেনে বসে পড়ল মিতা। বিনা ভূমিকায় বললে, হ্যাঁ আমি মিতা। বাপ মাকে খেয়ে এখন এসেছি আপনার আশ্রয়। পরম নির্লিপ্তভাবে কথা বলছে মিতা। পোড় খাওয়া মুখে ভাবাবেগের লেশমাত্র নেই। বললাম, কি ব্যাপার বলবে তো? কোথায় ছিলে একদিন? সব বলবো, তার আগে বলুন, এ বাড়িতে থাকতে দেবেন? থাকবে কোন? কিন্তু আমার চিঠি পেয়েছিলেন? পেয়েছিলাম। চিঠি মানে হুঁশিয়ারি, এই তো? হ্যাঁ, আমাকে ওরা সন্দেহ করেছিল, কিন্তু অ্যান্টি জোটা ড্রাগ বাঁচিয়ে দিয়েছে। লাবণ্যকে দেখিয়ে বললাম, ওর জন্য বেঁচেছি। এই জোটা প্রজেক্টের শেষ খবর কি? ডেড। ও প্রজেক্টে বন্ধাত্বের সুরাহা হবে না বুঝে হাল ছেড়ে দিয়েছে অথরিটি। মাঝখান থেকে কতজন যে পাগল হয়ে গেল। লাবণ্য উঠে পড়ল এই পর্যন্ত শুনে। তোমরা কথা বলো, আমি ঘরের ব্যবস্থা করে আসি। মাসিমা, উৎপাত করছি না তো? দূর পাগলি, দুজনে হাঁপিয়ে উঠেছিলাম, 3 জন হয়ে বাঁচলাম। বেরিয়ে গেল লাবণ্য। আমি আর মিতা দুজনে বসে গল্প শুরু করলাম। বাবা মায়ের সঙ্গে অনেক ঘুরেছে ও। লাহোরে জোটা প্রজেক্টের খপ্পরে পড়ার আগেই একজন পাকিস্তানি জোটা
ওকে অনেক সাহায্য করে, তাতেই বেঁচে যায়। তারপর ঘুরতে ঘুরতে এলো দিল্লি। বাবা মা দেহ রাখলেন মোটর অ্যাক্সিডেন্টে। মিতা এখন একলা। বললাম, মোটেই না, আমি তো আছি। দিন কয়েক পরে সকালের দিকে বাগানে বসে আছি ডেক চেয়ারে, লাবণ্য রান্নাঘরে, মিতা বাজারে। একটা রঙিন প্রজাপতির দিকে তাকিয়ে আছি শূন্য দৃষ্টিতে। এমন সময় আচমকা প্রজাপতিটা মিলিয়ে গেল চোখের সামনে থেকে। দেখলাম আমি তাকিয়ে আছি একটা খবরের কাগজের দিকে। প্রথম পৃষ্ঠার তলার দিকে একটা ছোট্ট খবর ছাপা হয়েছে, ডক্টর পিচলু আর নেই। মহাশূন্যের রহস্যময় সত্তারা পৃথিবী আক্রমণ করেছে, এই আজগুবি তত্ত্বের প্রবক্তা ডক্টর পিচলু গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণ হেতু মারা গিয়েছেন। অদৃশ্য এই সত্তারা নাকি মানুষের মগজ দখল করতে চায় জোটা মিউট্যান্টের সাহায্যে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82। তিনি নিঃসন্তান। আচমকা খবরের কাগজটা মিলিয়ে গেল। ফের দেখলাম রঙিন প্রজাপতিটাকে। কাঠ হয়ে বসে রইলাম আমি। সম্বিত ফিরল মিতার চিৎকারে, মাস্টারমশাই, মাস্টারমশাই! বাগানের ফটক খুলে দৌড়ে এলো, হাতে একটা খবরের কাগজ। মুহূর্তের মধ্যে আবার ঘটল একটা অলৌকিক ঘটনা। আমি দেখলাম আমি আমার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, আমি আমার দিকে তাকিয়ে আছি। শুধু তাকিয়ে আছি না, ছুটে যাচ্ছি আমার দিকে। আমার হাতে একটা কাগজ। আবার পট পরিবর্তন ঘটল। আমি ফিরে এলাম আমার মধ্যে। দেখলাম তাকিয়ে আছি মিতার দিকে। কাগজখানা নাড়ছে ও আমার সামনে, ডাকছে, মাস্টারমশাই। জানি, বললাম আমি জড়িত কণ্ঠে। ডক্টর পিচলু আর নেই। কে বলল আপনাকে? তোমার চোখের মধ্যে দিয়ে দেখলাম। কথা বলতে গিয়েও থেমে গেল মিতা। দু চোখে দেখলাম বয়স্ক দৃষ্টি। গম্ভীর মুখে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর, আমার চোখের মধ্যে দিয়ে দেখলেন? হ্যাঁ মিতা, তুমি যখন খবরের কাগজ পড়ছিলে, আমার সূক্ষ্ম সত্তা উড়ে গিয়ে তোমার চোখের মধ্যে দিয়ে সে খবর পড়েছে। তোমাতে আমাতে এক হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্যে। আবার আমি তোমার মধ্যে দিয়ে আমাকে দেখছিলাম যখন তুমি দৌড়ে আসছিলে আমার দিকে। তখন মিতা, আমি সত্যিই জোটা মিউট্যান্ট, কিন্তু জানি না অতীন্দ্রিয় ওই ক্ষমতা অন্য জোটাদের আছে কিনা। চুপ করে চেয়ে রইল মিতা। আস্তে আস্তে মাথা নেড়ে বললে, যদ্দূর জানি আর কারো মধ্যে নেই। সেই জন্যেই এখন বুঝতে পারছি যে মেয়েটিকে বারবার আপনি আর আমি স্বপ্নের মধ্যে দিয়ে দেখছি, চোখ যার সোনালি, চুল কালো, কাঁধে বন্দুক, আপনার মতোই সেও দল ছাড়া। দল ছাড়া? হ্যাঁ মাস্টারমশাই, জোটাদের সঙ্গে আমি মিশেছি বলেই বলছি। কোনো জোটাই ষড়রিপুর প্রথম রিপুটিকে কিছুতেই দমন করতে পারে না। মন না চাইলেও দেহ নিষেধ মানে না। কিন্তু আপনি ব্যতিক্রম। আপনার প্রভু আপনি নিজে। দেহ আপনার দাস, আপনি দেহের দাস নন। মনে পড়ে দীঘায় টর্নেডোর ঘটনা? যন্ত্রচালিতের মতো মাথা হেলিয়ে সায় দিলাম। কি বলতে চায় মিতা? পৃথিবীর নানান জায়গায় টর্নেডো দেখা দিতে জোটা মিউট্যান্টরা পাশবিক তাড়নায় বিবেক বুদ্ধি হারিয়েছিল কিছুক্ষণের জন্যে, আপনি বাদে। তাছাড়া কোনো পুরুষ জোটা মিউট্যান্টই সোনালি চোখের সেই মেয়েটিকে স্বপ্ন দেখে না, আপনি ছাড়া।
অস্পষ্ট স্বরে বললাম, পৃথিবীর সব জোটা মিউট্যান্ট এসে তোমায় বলে গেছে কি? অনুকম্পার চোখে তাকিয়ে রইল মিতা। মাস্টারমশাই, তাহলে শুনুন, আমি জেনেভায় গিয়েছিলাম। 1003 জোটাকে সেইখানে একসঙ্গে পেয়েছিলাম। সব দেশের ছেলে মেয়েই ছিল তার মধ্যে। হিপিদের মতো অবাধ মেলামেশি করেছি আমরা। আপনাকে বলিনি ভুল বুঝবেন বলে। আমার মনের অবস্থা তখন ভুল বোঝাবুঝির বাইরে। মুষ্টিমেয় জোটা মিউট্যান্টের মধ্যেও আমি সৃষ্টি ছাড়া। কিন্তু কেন কেন কেন? এই ঘটনার মাস 2 পরে লাবণ্য ছেড়ে গেল আমাকে। একদিন সকালে উঠে একটা চিঠি পেলাম পাশের বালিশে। খামের ওপর আমার নাম লেখা, হাতের লেখা লাবণ্যর। তৎক্ষণাৎ খাম ছিঁড়লাম। লাবণ্য লিখেছে, শ্রীচরণেষু, আমি জানি তুমি আর আগের মতো নেই, কোনো দিনও হবে না। আমার স্বামী ভাগ্য নেই, তাই তোমাকে তোমার ভাগ্যের হাতে সঁপে দিয়ে চিরবিদায় নিচ্ছি। খোঁজ করতে যেও না। 1 বছর আগে বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে গিয়েছিল। মা গিয়েছেন অনেক আগেই। তুমিও যাওয়ার সামিল। তোমার খোলসটা নিয়ে আমার দরকার নেই। চেয়েছিলাম তোমাকে, পেয়েও হারালাম। তোমাকে না জানিয়ে বাবার সব সম্পত্তি বেচে দিয়েছি। অর্ধেক টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে রেখে গেলাম, বাকি অর্ধেকে আমার জীবন চলে যাবে। বিদায়, হতভাগিনী লাবণ্য। চিঠিটা হাতে নিয়ে বজ্রাহতের মতো বসে রইলাম খাটের ওপর। হতভাগিনী বটে। সন্তান চেয়েছিল, পেল না। স্বামী চেয়েছিল, তাও অবিকৃত রইল না। লাবণ্য শেষ ইচ্ছা পূরণ করেছি। ওকে খোঁজবার চেষ্টা করিনি। পৃথিবী যেখানেই থাকুক ও যেন শান্তি পায়। 1985 সালের শীতকাল মরণ কামড়ের ছোট্ট নমুনা রেখে গেল সারা পৃথিবীতে। আধখানা দুনিয়া ঢাকা পড়ে গেল বরফের তলায়। বরফ 2 মেরু থেকে ধীর গতিতে এগোচ্ছে বিষুব রেখার দিকে। তুষার ঝড়, হিমানি সম্প্রপাত লেগেই আছে। এই সময় ডক্টর পিচলুর আজগুবি থিওরি নিয়ে সাড়া পড়ল দেশে দেশে। অদৃশ্য সত্তারা মানব মস্তিষ্ক দখলের অভিযান চালিয়েছে সুপারনোভা বিকিরণের সুযোগ নিয়ে। এই তত্ত্ব ক্রমশ গ্রহণ করতে শুরু করল বিশ্ববাসী। ডক্টর পিচলু আজ বেঁচে থাকলে কি খুশিই না হতেন। বিশ্বের বৈজ্ঞানিকেরা কিন্তু ডক্টর পিচলুর তত্ত্বকে আরও 1 ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। সুপারনোভা বিকিরণের সময় যেসব বাচ্চারা মায়ের পেটে ছিল, দেখা গেল ভূমিষ্ঠ হবার পর তারা জোটা মিউট্যান্ট হয়নি বটে, কিন্তু প্রত্যেকের মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা জন্ম থেকেই প্রকট হয়েছে। তারা টেলিপ্যাথিতে পরস্পরের সঙ্গে কথা বলে, সুদূর দর্শনের ক্ষমতাও রাখে। বহু মাইল দূরে আরেকজনের চোখের মধ্যে দিয়ে সেখানকার দৃশ্য দেখতে পায়, যেমনটি আমি ক্ষণেকের জন্য দেখেছিলাম মিতার চোখের মধ্যে দিয়ে। জোটা প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর বৈজ্ঞানিকেরা এই সব ছেলে মেয়েদের নিয়ে গবেষণায় নেমেছিল, কিন্তু হতাশ হলো অনেক কাঠখড় পুরনোর পর। প্রজনন ক্ষমতা কারোরই নেই, অতীন্দ্রিয় ক্ষমতাটুকু কেবল আছে। বিশ্ববন্ধাত্বের সমাধান এদের দ্বারাও হবার নয়। আমাকে নিয়ে মিতা এলো জেনেভায়, সেখান থেকে ইংল্যান্ডে, আরও অনেক দেশে। চক্কর দিলাম গোটা বিশ্বে। গবেষণার অনেক কিছুই দেখলাম আমরা। আমি যে শুধুই জোটা নই, সূক্ষ্ম অতীন্দ্রিয় ক্ষমতাও রাখি সাইকিক ছেলে মেয়েদের মতন, তা বেমালুম চেপে রাখা হলো আর সবার কাছে। 2টি অদ্ভুত তত্ত্বর সমন্বয় আমার মধ্যে ঘটেছে। এ সংবাদ বৈজ্ঞানিকদের কানে পৌঁছলে ছেঁড়াছেঁড়ি আরম্ভ হয়ে যেত আমাকে নিয়ে।
1998 সালে ফিরলাম ভারতবর্ষে। না ফিরেও উপায় ছিল না। আমি শীতের দেশের মানুষ নই, কিন্তু শীতের দেশে যাদের জন্ম তারাও তাদের দেশ ছেড়ে তখন পালাচ্ছে। দেশ ত্যাগের হিড়িক পড়েছে। সুমেরু আর কুমেরু থেকে বরফের টুপি ক্রমশ বিস্তৃত হচ্ছে, বছর বছর গ্রাস করছে ভূমণ্ডলের নতুন নতুন অংশ। প্রায় সমান হারে দুদিক থেকে বরফ বলয় এগিয়ে সরে আসছে বিষুব রেখার দিকে। মেরু অঞ্চলে মানুষ থাকতে পারেনি। টেম্পারেচার যখন 0 ডিগ্রির নিচে নামল, অন্যান্য দেশেও মানুষ সেসব দেশেও থাকতে পারল না। ধুধু বরফ প্রান্তরে পরিণত হল আধুনিক সভ্যতার চূড়ান্ত নিদর্শন বড় বড় শহরগুলো। বিরাট বিরাট গ্লেশিয়ার নেমে এলো সবুজ বনানীকে দেশলাইয়ের কাঠির মতো ভেঙে আকাশচুম্বী ইমারতগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে। ওয়াশিংটন নিশ্চিহ্ন হয়ে গেল কাস্কেড হিমবাহের আবির্ভাবে। ক্যালিফোর্নিয়া পরিণত হলো জনহীন প্রান্তরে। ফ্রান্সের একই হাল হলো ফ্রেঞ্চ আল্পস থেকে আগত হিমবাহের নিচে। কানাডা আর আলাস্কা মাঠ হয়ে গেল মাত্র 6টি হিমবাহের চাপে। গ্রিনল্যান্ড থেকে গ্লেশিয়ার বেরিয়ে আসতে লাগলো বিরামবিহীনভাবে। কুমেরুর মতো ঠান্ডা জায়গায় টেম্পারেচার বেড়ে যাওয়া মানেই তুষার ঝড় আর বরফপাত। হলেও তাই। রেশ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। টেম্পারেচার কেনই বা বাড়ল, আবার কেনই বা কমে এলো, কেউ সে রহস্য ধরতে পারল না। হিমালয় থেকে গড়িয়ে এলো সুবিশাল হিমবাহ সারি। সুদূর অতীতে মেরুবিন্দু ছিল দাক্ষিণাত্যে। প্রচণ্ড বরফপাতের মধ্যে দিয়ে সেই কাহিনী ঈশ্বর স্মরণ করিয়ে দিলেন ভারতবাসীদের। বিষুব রেখা বরাবর গ্রীষ্মপ্রধান অঞ্চলের দিকে ছুটে এলো সারা পৃথিবীর উদ্বাস্তু। পৌঁছতে পারল অতি সামান্যই। ব্যাপক মৃত্যু ঘটতে লাগলো বরফ প্রান্তরে। দলে দলে মানুষ মারা গেল স্বদেশে বিদেশে পথিমধ্যে। খাদ্যাভাব, চিকিৎসার অভাব এবং স্থানাভাবের সংকট ভয়ঙ্কর রূপ ধারণ করল সারা বিশ্বে। বন্ধ্যাত্ব সংকটের দরুন জনসংখ্যা বৃদ্ধি থমকে গিয়েছিল। এখন সত্যি সত্যি শুরু হলো জনসংখ্যার অনুস্ফোরণ। 300 কোটি পৃথিবীর মানুষ কমতে কমতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছিল সে হিসেব দেওয়ার মতন অবস্থায় পৃথিবীতে আর কেউ আছে বলে জানা নেই। বিজ্ঞান প্রগতির বড় বড় কেন্দ্রগুলোই তো এখন বরফের তলায়। গবেষণাগার ত্যাগ করে বৈজ্ঞানিকরা আশ্রয় নিয়েছে আফ্রিকায়, ভারতে, অস্ট্রেলিয়ায়, জাভায়। বরফ কিন্তু এসব দেশেও এসে গেছে। নিত্য বৃদ্ধি পাচ্ছে তুষার ঝটিকা, বেড়েই চলেছে তুষারপাত। কনকনে ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে গোটা পৃথিবীটাই পরিণত হতে চলেছে বরফ গ্রহে। হিম গ্রহই কি আসছে পৃথিবীতে? একটানা তুষার ঝড় কি তারই সূচনা? আশাবাদী কিছু বৈজ্ঞানিক অবশ্য বলেছিলেন মহাশূন্যে ছুটতে ছুটতে ঠান্ডা অঞ্চলে পৃথিবী ঢুকে পড়েছে বলেই নাকি এরকম হচ্ছে। ও অঞ্চল থেকে বেরিয়ে গেলেই নাকি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া বাতাসে বেশি কার্বন ডাই অক্সাইড জমলেও পৃথিবী আবার গরম হয়ে উঠবে। দেখা যাক। বারুইপুরে যে কি কষ্টে পৌঁছলাম সে কাহিনী বলে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। কেন এলাম সেইটাই বড় কথা। মাঝের এতগুলি বছরে স্বপ্নদৃশ্য দেখেছি বারবার। সোনালি চোখওয়ালা সেই মেয়েটিকে কিন্তু সেভাবে আর দেখিনি। মিতা আমার নিত্য সঙ্গিনী থেকেছে, আমাকে দেশ থেকে দেশান্তরে নিয়ে গেছে। লাবণ্য শেষ চিঠির বয়ান অনুযায়ী আমি আমাকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছি। পৃথিবীর বর্তমান রূপটা দেখানোর জন্যই যেন আমাকে পৃথিবীময় ঘোরানো হয়েছে। সবুজ পৃথিবীর কি হাল হয়েছে এবং শেষটা কি রকম হবে প্রত্যক্ষ করানোর জন্যেই যেন আমার পথ প্রশস্ত করে দিয়েছে কারা। মিতাকে তারাই পথ প্রদর্শক রূপে রেখেছে সঙ্গে। আমি দেখেছি পৃথিবীর মানুষের দম্ভ তিল তিল করে চূর্ণ হয়েছে কিভাবে। আমি দেখেছি
যে বিজ্ঞান নিয়ে মানুষ যাত্রার এত বড়াই, তার সমাধি ঘটছে কিভাবে? আমি দেখেছি জনসংখ্যাকে নির্মমভাবে কমে আসছে দ্রুত হারে। এমনই অনেক দৃশ্যই আমি দেখেছি, আর বুঝেছি উপায় নেই। মূর্খ মানুষের এ শিক্ষার প্রয়োজন ছিল। অদৃশ্য লোক আর অদৃশ্য সত্তার অস্তিত্ব অস্বীকার করার অহমিকার আত্মবিস্তৃত এই জড়বিজ্ঞান ভিত্তিক সভ্যতার পতনের প্রয়োজন হয়েছিল। দর্পহারীর অঙ্গুলি হেলনে তাই মহাশূন্য থেকে অভিযাত্রীরা এসে গেছে সৃষ্টিকর্তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি মস্তিষ্ক দখলের অভিপ্রায়। অভিযান ওদের সম্পূর্ণ প্রায়। কিন্তু কি রূপে এবার ওরা আত্মপ্রকাশ করবে, সেইটাই প্রশ্ন। হ্যাঁ, বরফ সাদা পৃথিবীর বুকে এই একটি প্রশ্নই এখন সঙ্গোপনে দেখা দিয়েছে বহু অন্তরে। কি রূপে আসবে তারা? অদৃশ্য সত্তারা কি সহসা মস্তিষ্ক লুণ্ঠন করে বিদায় জানাবে মানুষের আত্মাকে? সূক্ষ্ম দেহ কি স্থূল দেহ ছেড়ে বিদায় নেবে চিরতরে? ঠাঁই করে যাবে হানাদার সত্তাদের জন্য? এ প্রশ্ন আমার মনেও স্পষ্ট হয়ে উঠেছে। জবাব মনের মধ্যে থেকেই পাবো জানি এ সমাধান ওরাই জুটিয়ে দেবে আমার সত্তার মধ্যে। কারণ একাধারে দুটি অদ্ভুত তত্ত্বর সমন্বয় ঘটেছে আমার মধ্যে, যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় ব্যক্তির মধ্যে এখনো দেখিনি। বারুই পেরে পা দিয়ে চিনতে পারলাম না। জনহীন প্রান্তরে কেবলই কুকুরের ডাক, তুষার ঝড়ের গোঁ আওয়াজ। কুঁড়ে ঘরগুলো মাঠ হয়ে গিয়েছে, ক্ষেত খামার বরফের প্রান্তরে পরিণত হয়েছে, পাকা বাড়িগুলো বরফের ঢিবির মতো দাঁড়িয়ে আছে। কেউ নেই, একজন মানুষও নেই, শুধুই কুকুরের ডাক, রক্ত জল করা ক্ষুধিত চিৎকার। ওরা মানুষের আশ্রয়ে এককালে বেঁচেছে, এখন চায় মানুষের মাংস খেয়ে বাঁচতে। বহু কোটি বছর আগে আফ্রিকায় আর দক্ষিণ ভারতে বরফ জমে থাকত, এখন জমছে গোটা ভারতবর্ষেই। হিমানী সম্প্রপাত বাড়ছে, হিমালয়ে বিরামবিহীনভাবে পাঠাচ্ছে গ্লেসিয়ার ফৌজ। বারুইপুরে পা দেওয়ার পর থেকেই একটা বিচিত্র অনুভূতি আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। কোথায় চলেছি, কেন চলেছি, কিছুই বুঝছি না। শুধু জানি আমাকে যেতে হবে, এগিয়ে যেতে হবে। পিঠে বোঝা আর হাতে বন্দুক নিয়ে, তাই এগোচ্ছি। হাঁটু পর্যন্ত তুষার স্তূপ ঠেলে এগোচ্ছি। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে, তবুও এগোচ্ছি। আমার সমগ্র সত্তার মধ্যে একটা প্রচণ্ড আবেগ, অন্ধ আকুতি নিয়ে কেবলই মাথা কুটে মরছে। আমি পারছি না সেই তাড়নাকে প্রশমিত করতে, সেই আহ্বানকে উপেক্ষা করতে। অথচ সেটা কি তা স্পষ্ট বুঝছি না। স্বপ্ন দেখছি না। বহু বছর আগে জিপে চড়ে এই বারুইপুর ছেড়ে যাওয়ার সময় সঙ্গীতময়, সুরময়, ঝঙ্কারময় যে অনাহত অশ্রুত অভয়বাণী শুনেছিলাম, সেরকম কিছুই মগজের তন্ত্রিতে ধ্বনিত হচ্ছে না। শুধু একটা উল্লোল হিল্লোল চুম্বকের আকর্ষণের মতো তরঙ্গায়িত হচ্ছে অনুপরমাণুর মধ্যে, উঠছে আর নামছে সত্তার মধ্যে। কম্পাসের কাঁটা যেমন একদিকে ফিরে থাকে, আমিও যেন তেমনিভাবে ফিরে আছি বিশেষ একদিকে, এবং শনৈ চলেইছি সেই দিকেই। মিতা এখনো আমার পথ প্রদর্শক, আমার বডিগার্ড, আমার সব কিছু। এগিয়ে আসা একটার পর একটা কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। রক্তপিপাসু আধাবন্য উপসী সারমে ওদের শিক্ষা হচ্ছে না, তবুও দূর হতে দূরে ভেসে যাচ্ছে বিকট ডাকের প্রতিধ্বনি। মিতা কোনো প্রশ্ন করছে না। কম্পাসের কাঁটার মতো আমার চরণ কোন দিকে ফিরে আছে তা শুধু লক্ষ্য করেছে।
ও নিজে জোটা মিউট্যান্ট। একই দুরন্ত আকর্ষণ ওর মধ্যেও অনুরণিত হচ্ছে না আমার মনে হয় না। দীঘার সমুদ্র সৈকতে আজ থেকে 15 বছর আগে ও বলেছিল, মাস্টার মশাই, এমনি অনেক ঘটনা ঘটবে এখন থেকে, আপনি আর আমি থাকছি সব ঘটনার মধ্যে, শেষ ঘটনাটা বাদে। সত্যি ও কাজ ছাড়া হয়নি কোনো ঘটনার মধ্যেই। শেষের ঘটনার দিকেই কি তাহলে এখন এগিয়ে চলেছি? 15 বছরের প্রতীক্ষা কি তাহলে শেষ হতে চলেছে? চরম পরিণতির কি আর বিলম্ব নেই? বিশ্ব সংকটের সমাধান কি আসন্ন? সম্বিত ফিরল মিতার ডাকে। মাস্টারমশাই, চিনতে পাচ্ছেন? এরপর যা দেখলাম তা দিয়েই এই কাহিনীর শুরু। দেখলাম বহুবার স্বপ্নে দেখা টালির ছাউনি দেওয়া একটা বাড়ি, ওপরে বরফ জমে পাশ দিয়ে ঝুলছে ঝালরের মতো, সামনে শাল কাঠের বেড়া। স্বপ্নে দেখা সেই বাড়ি আজ তা সম্ভব হলো। বাকিটুকুও কি এবার বাস্তব হবে? মিতা বলল, ওই আপনার স্বপ্নের কুঁড়ে, দেখুন স্বপ্নাকে পান কিনা। কথাটা শেষ হতে না হতেই কটেজ প্যাটার্নের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো একটি মেয়ে। পরনে জিন্সের প্যান্ট, শার্ট, কাঁধে বন্দুক, বরফের মতো সাদা মুখ, এক মাথা লম্বা চুল, কুঁচবরণ রাজকন্যের মেঘবরণ চুলের মতোই লুটোচ্ছে পিঠ বরাবর হাঁটু পর্যন্ত। অনিমেষে সে চেয়ে আছে আমার পানে। নিমেষে আমার চারপাশের জগৎ গলে গলে যেন অনস্তিত্ব হয়ে গেল। আমি যেন একটা সুড়ঙ্গের এপাশে দাঁড়িয়ে ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইলাম। বিশ্ব সংসার বিলুপ্ত হয়ে গেল আমার চেতনায়। একটা উদগ্র আবেগ, একটা আতীব্র কামনা জমাট কোহেলির মতো কুণ্ডলি পাকিয়ে উঠল রক্তের মধ্যে। আমার চোখের সামনে শুধু ভেসে ওঠা একটা চোখ, আশ্চর্য সোনালি রঙের, অপার্থিব একজোড়া চোখ। তারপরেই সে চোখের ভাষা অনুরণন তুলল আমার মগজের পর্দায়। অনেক বছর আগে যে গানের মতো ঝঙ্কারের ঢেউ অনুভব করেছিলাম আমার সূক্ষ্মতম সত্তা দিয়ে, আচম্বিতে সেই সঙ্গীতের শুরু হলো আমার মগজের কোষে কোষে। আবার শুনলাম সেই ঝঙ্কার, সেই গান, সেই দিগ দিগন্তব্যাপী গুরুগম্ভীর অথচ শ্রুতিমধুর অলৌকিক বাণী। আমার সমস্ত জীবনী শক্তি যেন উদ্বেলিত হয়ে উঠল আশ্চর্য মধুর অথচ বিষম গম্ভীর সেই সুরের নির্দেশে। অমোঘ সেই আদেশ অমান্য করার সাধ্য আমার নেই, নেই, নেই। জোটা মিউট্যান্টদের মধ্যেও ব্যতিক্রম তবুও নেই। 1 বছর পরে একটি ফুটফুটে ছেলে হলো আমার। চোখ দুটি তার একেবারেই সোনালি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org